তোর আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো যে কিভাবে আমি আইবিপিএস ক্লার্কের পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য কি প্ল্যানিং হওয়া উচিত, কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, কোন কোশ্চেন আগে করা উচিত, কোন কোশ্চেন পরে করা উচিত, সেই সম্বন্ধে আলোচনা করতে। তো আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আমি আমার স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন কোশ্চেন আগে করতাম, কোন কোশ্চেন পরে করতাম, কিভাবে পেপার অ্যাটেম্প্ট করতাম, কিভাবে পেপার সলভ করতাম, একদম ডিটেল ওয়েতে পুরো জিনিসটা ক্লিয়ার করে দেবো। দেখো বন্ধুরা, আইবিপিএস ক্লার্ক পরীক্ষার কথা যদি বলি তো এটা দু স্টেজে পরীক্ষা হয়। সবার ফার্স্টে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের মেন্সের পরীক্ষা হবে। প্রিলিমসের পরীক্ষায় তোমাদের 3খানা সাবজেক্ট থাকবে, টোটাল 1 ঘন্টা টাইম থাকে। সেইখানে তোমাদের ইংলিশ সেকশন থাকবে, ম্যাথসের পোর্শন থাকবে এবং রিজনিং পোর্শন থাকবে। সবার প্রথমে যদি ম্যাথমেটিক্স পোর্শনের কথা বলি তো ম্যাথমেটিক্স পোর্শনকে আমি দুটো পার্টে ডিস্ট্রিবিউট করতাম, দুটো পার্টে ভাগ করতাম। একটা হচ্ছে মিসলেনিয়াস পোর্শন এবং আরেকটা হচ্ছে নন মিসলেনিয়াস পোর্শন, অর্থাৎ যেটা মিসলেনিয়াস পোর্শনের মধ্যে পড়ে না। এবং আমিও তোমাদেরকে এই জিনিসটা সাজেস্ট করব, সবসময় যখন তোমরা কোনো না কোনো পেপার অ্যাটেম্প্ট করছো এবং সেই পেপারটা বিশেষ করে যদি কম্পিটিটিভ এক্সামের পেপার হয় তো সেইটাকে সবসময় ভেঙে ভেঙে সলভ করতে হয়। একবারে পুরো পেপার জীবনেও সলভ করতে নেই, একবারে পুরো পেপার জীবনেও অ্যাটেম্প্ট করতে নেই। তো আমারও এটাই টার্গেট ছিল যে সবার ফার্স্টে আগে ভেঙে নেব যে অঙ্কের মধ্যে কোন কোন পোর্শনগুলোকে আমরা মিসলেনিয়াস পোর্শন বলবো অথবা মিসলেনিয়াস সেকশন বলবো এবং কোন কোন পোর্শনগুলোকে আমরা নন মিসলেনিয়াস পোর্শন বলবো। তো দেখো বন্ধুরা, অঙ্কের মধ্যে যে সমস্ত পোর্শনগুলোকে মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে বলা হয় সেটা হলো সিম্পলিফিকেশনের পোর্শন, কোয়াড্রেটিক ইকুয়েশনের পোর্শন, নাম্বার সিরিজের পোর্শন। কারণ এই সমস্ত পোর্শনগুলো একদম ইজি হয় এবং এই কোশ্চেনগুলো উইদিন 15 to 20 সেকেন্ড সলভ হয়ে যাবে। আজকে তুমি যদি কোনো সিম্পলিফিকেশনের কোশ্চেন সলভ করো, যত বড়ই সিম্পলিফিকেশনের কোশ্চেন দিক না কেন সেটা 20 থেকে 22 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। আজকে তুমি যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন সলভ করো তো কোয়াড্রেটিক ইকুয়েশনে প্রিলিমসের পরীক্ষায় আমাদের শুধু সাইন রুল লাগাতে হয়, সেইখানে আমাদের তার বাইরে কিচ্ছু লাগে না, শুধু ফ্যাক্টরগুলো বার করতে হয়, সাইন রুল চেক করতে হয় এবং দেখতে হয় যে কে বড় কে ছোট। সেইখানে তার বাইরে কিচ্ছু আসে না এবং আসবেও না। তো ন্যাচারালি কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাদের মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে পড়ে গেল। নাম্বার সিরিজের কথা যদি বলি তো নাম্বার সিরিজের মধ্যেও আমাদের মিসিং নাম্বার সিরিজ এবং রং নাম্বার সিরিজ পড়ে এবং মিসিং নাম্বার সিরিজ এবং রং নাম্বার সিরিজও উইদিন সেকেন্ড সলভ হয়ে যাবে যদি তুমি সেই প্যাটার্নটা ক্র্যাক করতে পারো। এবং সেই সমস্ত প্যাটার্নগুলো ক্র্যাক করারও আলাদা স্ট্র্যাটেজি আছে, আলাদা প্ল্যানিং আছে, তো সেই সম্বন্ধে তোমায় জানতে হবে। এই সমস্ত পোর্শনগুলো অঙ্কের মধ্যে মিসলেনিয়াস ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার নন মিসলেনিয়াস পোর্শনের কথা যদি বলি তো নন মিসলেনিয়াস পোর্শনের ক্যাটাগরিতে আমাদের এরিথমেটিক পোর্শন পড়ে এবং ডিআই সেকশন পড়ে, যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন বলি। তো আমার সবার ফার্স্ট টার্গেট থাকতো মিসলেনিয়াস পোর্শনের কোশ্চেনগুলোকে সলভ করা। অর্থাৎ যদি আমার কাছে সিম্পলিফিকেশনের কোশ্চেন আসে তো সেটাকে আগে সলভ করব, যদি আমার কাছে কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন আসে তো সেটাকে আগে সলভ করব, যদি আমার কাছে নাম্বার সিরিজের কোশ্চেন আসে তো সেটাকে আগে সলভ করব। তো এই সমস্ত কোশ্চেনগুলোকে আগে সলভ করে নেওয়ার পর তারপরে আমি নন মিসলেনিয়াস পোর্শনে হাত দিতাম, অর্থাৎ ডিআই পোর্শন এবং এরিথমেটিক পোর্শন। এবং নন মিসলেনিয়াস পোর্শনের মধ্যেও সবার প্রথমে ডিআই সেকশন অ্যাটেম্প্ট করতাম, অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন অ্যাটেম্প্ট করতাম এবং তারপরে এরিথমেটিকের পোর্শন অ্যাটেম্প্ট করতাম। এবং এই জিনিসটা আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যে বন্ধুরা সবসময় ইজি কোশ্চেন দিয়ে পেপার স্টার্ট করবে, কারণ যখনই তোমরা এক্সাম হলে ঢুকবে, এক্সাম হলে একটা আলাদা লেভেলের নার্ভাসনেস কাজ করে এবং যার জন্য ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টস এবং স্টুডেন্টসরা ঘাবড়ে যায় দেখে সবার ফার্স্টে সেই সমস্ত কোশ্চেনগুলো দিয়েই স্টার্ট করা উচিত যেটায় সবচেয়ে বেশি তুমি কনফিডেন্ট। এবং সবচেয়ে বেশি কনফিডেন্ট তুমি সহজ কোশ্চেনেই হবে, কঠিন কোশ্চেনে জীবনেও হবে না। তো সবার ফার্স্টে মিসলেনিয়াস পোর্শন দিয়ে স্টার্ট করবে যেটা ইজি সেকশনের মধ্যে পড়ে এবং তারপরে নন মিসলেনিয়াস পোর্শনে হাত দেবে। ঠিক সেরকমই যদি রিজনিং পোর্শনের কথা বলি তো রিজনিং পোর্শনকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে মিসলেনিয়াস পার্ট এবং আরেকটা হচ্ছে নন মিসলেনিয়াস পার্ট। মিসলেনিয়াস পোর্শনের মধ্যে সেই সমস্ত কোশ্চেনগুলোই আমাদের পড়ে যেগুলো উইদিন সেকেন্ডস আমাদের সলভ হয়ে যায়, যেখানে মাথা আমাদের কম লাগাতে হয়। যেমন চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন, যেমন আলফা নিউমেরিক সিরিজের কোশ্চেন, যেমন ইনইকুয়ালিটির কোশ্চেন, যেমন সিলজিজমের কোশ্চেন, যেমন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কোশ্চেন, যেমন ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন। তো এই সমস্ত কোশ্চেনগুলোই মিসলেনিয়াস ক্যাটাগরির মধ্যে পড়ে যেগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। এবং আমার টার্গেটও এটাই থাকতো, যখনই আমার সামনে রিজনিং এর পেপার ওপেন হবে সবার ফার্স্টে ইজি কোশ্চেন অ্যাটেম্প্ট করব, অর্থাৎ সবার ফার্স্টে মিসলেনিয়াস পোর্শন দিয়ে স্টার্ট করব। একবার যখন মিসলেনিয়াস পোর্শন আমার শেষ হয়ে গেল তারপর নেক্সট আমি নন মিসলেনিয়াস পোর্শনে যেতাম এবং রিজনিং পোর্শনের মধ্যে দুটো ক্যাটাগরিকে আমি নন মিসলেনিয়াস পার্টের মধ্যে ফেলতাম, একটা হলো পাজল সেকশন এবং আরেকটা হলো ব্লাড রিলেশন বেসড কোশ্চেন। পাজল সেকশনের মধ্যে বন্ধুরা তোমাদের জানিয়ে দিই যেগুলো একদম ইজি লেভেলের পাজল সেগুলো আগে করা উচিত এবং যেগুলো একটু ট্রিকি পাজল সেগুলোকে পরে করা উচিত। যদিও বা আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় সব পাজলই একদম ইজি আসবে তোমাদের, কিন্তু তবুও তোমাদের জানিয়ে দিই যে সমস্ত পাজলগুলোতে তোমরা সবচেয়ে বেশি কনফিডেন্ট,
যেমন ফ্লোর বেসড পাজেল, যেমন মান্থ বেসড পাজেল, যেমন উইক বেসড পাজেল, যেমন নো স্কিপ পাজেল, যেমন বার্থডে পাজেল, যেমন এজ বেসড পাজেল, যেমন সিনিয়রিটি বেসড পাজেল। এই সমস্ত পাজেলের ক্যাটাগরি একদম ইজি হয় এবং এইগুলোকেই সবার আগে সলভ করা উচিত। এবং এই পাজেলগুলো একবার যখন সলভ হয়ে যাবে তারপর তোমরা অ্যারেঞ্জমেন্টের পাজেলে হাত দিতে পারো, অর্থাৎ প্যারালাল রো অ্যারেঞ্জমেন্ট, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সো অন। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা পরে করতে পারো। সবার আগে যে সমস্ত পাজেলগুলোতে সবচেয়ে বেশি তোমরা কনফিডেন্ট সেই পাজেলগুলো স্টার্ট করতে পারো। এবং একবার যখন পাজেল সেকশন পুরো শেষ হয়ে গেল তারপরে ব্লাড রিলেশনের কোশ্চেন আমি হাত দিতাম। ব্লাড রিলেশনের কোশ্চেন সবার লাস্টে এই কারণে করবে কারণ ব্লাড রিলেশনের পোর্শন এমনই একটা পোর্শন যেখানে তোমাকে সমস্ত মেম্বারদের মধ্যে রিলেশন বানাতে হবে, যেটা একটু ট্রিকি হয়ে যায় কারণ এইখানে একটু বেশি মাথা লাগাতে হয় এবং ব্লাড রিলেশনের উপর তুমি কোশ্চেনও কম পাবে, মাত্র 2-3খানা তুমি কোশ্চেন পাবে। ঠিক সেরকম যদি ইংলিশ সেকশনের কথা বলি তো ইংলিশ সেকশনকে আমি দুটো পার্টে ভাগ করতাম, একটা মিসলেনিয়াস পোর্শন অর্থাৎ ইজি সেকশন এবং আরেকটা নন মিসলেনিয়াস পোর্শন অর্থাৎ লেন্দি সেকশন। ইংলিশ সেকশনের মধ্যে সেই সমস্ত পোর্শনগুলোই আমাদের ইজি সেকশনের মধ্যে পড়ে যেগুলোতে আমাদের মাথা কম লাগাতে হয়, যেগুলো উইদিন সেকেন্ড সলভ হয়ে যায়। যেমন এরার কারেকশনের কোশ্চেন, যেমন সিঙ্গেল লাইন ফিলার্স এর কোশ্চেন, যেমন ওয়ার্ড সোয়াপিং এর কোশ্চেন। এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের ইজি কোশ্চেন ক্যাটাগরির মধ্যে পড়ে যেগুলো এক এক লাইনের কোশ্চেন হয় এবং যেখানে মাথা তোমায় কম লাগাতে হয়। এবং এই জিনিসটা তোমরাও মিলিয়ে দেখে নিতে পারবে বন্ধুরা যে ইংলিশের সেকশন একদম ইজি আসে যে কোনো ব্যাংকিং এক্সামে। তোমরা যে কোনো ব্যাংকের পরীক্ষায় দাও না কেন সেইখানে ইংলিশের যে সমস্ত কোশ্চেনগুলো আসে একদম ইজি লেভেলের আসে। তো ন্যাচারালি এরার কারেকশনের কোশ্চেন একদম বেসিক গ্রামারের উপর জিজ্ঞেস করবে তারা, ওয়ার্ড সোয়াপিং এর কোশ্চেন একদম বেসিক ভোক্যাবের উপর জিজ্ঞেস করবে তারা, সিঙ্গেল লাইন ফিলার্সও তাই সিম্পল ভোক্যাবের উপর জিজ্ঞেস করবে যে কোন ওয়ার্ডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে, কোন ওয়ার্ডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট বসতে চলেছে। এবং একবার যখন এই পোর্শনটা পুরো শেষ হয়ে গেল তারপর নেক্সট আমি হাত দিতাম ক্লজ টেস্টের প্যাসেজ, অর্থাৎ যেটাকে আমরা বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ এবং রিডিং কম্প্রিহেনশন। এবার ক্লজ টেস্টের প্যাসেজের কথা যদি বলি তো ক্লজ টেস্টের প্যাসেজ সবসময় আগে পড়ে নেবে তারপর সলভ করবে। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসরা ক্লজ টেস্টের প্যাসেজ ভুলভাল সলভ করে, তারা ক্লজ টেস্টের প্যাসেজ পড়তে পড়তে সলভ করে এবং এই জিনিসটা একটা বিশাল বড় মারাত্মক ভুল। ক্লজ টেস্টের প্যাসেজ সবসময় পুরোটা পড়ে নেবে এবং তারপরে সলভ করার চেষ্টা করবে, তাহলে প্যাসেজটার ব্যাপারে একটা আইডিয়া পাবে যে প্যাসেজটা আমাকে কি বলতে চায় এবং সেই অনুযায়ী তুমি ওয়ার্ডগুলোকে খুব ইজিলি সিলেক্ট করতে পারবে, তোমাকে ভাবতে কম হবে। কারণ একবার তুমি যখন প্যাসেজের মিনিংটা পেয়ে গেলে সেইখানে সেই রিলেটেড ওয়ার্ডসগুলো তোমার মাথায় চলে আসবে যে আচ্ছা এইখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ওয়ার্ডটা বসতে চলেছে, ওইখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ওয়ার্ডটা বসতে চলেছে অ্যান্ড সো অন। এবং একবার যখন ক্লজ টেস্টের প্যাসেজ পুরো সলভ হয়ে গেল তারপর একদম লাস্টে হিট করতাম রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ। এবং রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ সবসময় স্কিমিং টেকনিকে পড়তে হয়। এবার স্কিমিং টেকনিক কি সেটাও তোমাদের জানিয়ে দিই। দেখবে যখনই তোমাদের সামনে একটা রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ আসবে সেগুলো বিভিন্ন প্যারাগ্রাফসে ডিভাইড করা থাকবে। হয়তো একটা রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ দিল যেখানে 4খানা প্যারাগ্রাফ আছে, ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, ফোর্থ প্যারাগ্রাফ। এবার যে কোনো রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজকে আমরা 3টে পার্টে ব্রেক করি। একটা হলো ইন্ট্রোডাক্টরি পার্ট, অর্থাৎ প্যাসেজটা আমাকে কার সম্বন্ধে বলতে চায়, কার সম্বন্ধে ইনফরমেশন দিতে চায় সেই সম্বন্ধে আমরা দেখে নিই। একটা হলো বডি পার্ট অফ দ্য প্যাসেজ, অর্থাৎ যে পার্টের ব্যাপারে তুমি ইন্ট্রোডাকশন পড়লে সেই পার্টের সম্বন্ধেই পরবর্তীকালে প্যারাগ্রাফগুলোতে লেখা আছে। এবং সবার লাস্টে থাকে কনক্লুশন পার্ট, অর্থাৎ প্যাসেজটা এন্ড করছে কি দিয়ে, অর্থাৎ প্যাসেজটা একটা অপটিমিস্টিক ভিউ অথবা পজিটিভ ভিউ দিয়ে কি শেষ হচ্ছে, নাকি প্যাসেজটা একটা নেগেটিভ ভিউ অথবা পেসিমিস্টিক ভিউ দিয়ে শেষ হচ্ছে, নাকি অথার এখানে তার কোনো নিজের ডিসিশনের ব্যাপারে বলছে, নাকি অথার এখানে কোনো ডিসিশন নেওয়ার কথা বলছে। তো এই সমস্ত জিনিসের ব্যাপারে আমাদের প্যাসেজটা থাকে এবং এইটাকে আমরা বলি কনক্লুশন পার্ট। তো ন্যাচারালি আমার টার্গেট সবসময় এটা থাকতো যখনই আমি কোনো প্যাসেজ পড়বো সেই প্যাসেজের ফার্স্ট যে প্যারাগ্রাফটা সেটাকে আমি 2 থেকে 3 বার রিড করবো। সে যদি আমি প্রথমবার বুঝেও যাই তাও সেই প্যাসেজের প্রথম প্যারাগ্রাফটা 2 থেকে 3 বার রিড করব, শুধুমাত্র প্যাসেজের এসেন্সটা নেওয়ার জন্য, প্যাসেজটাকে আরো ভালোভাবে বোঝার জন্য। এবং একবার যখন ইন্ট্রোডাক্টরি পার্টটা পড়া হয়ে গেল তারপর যে বডির পোর্শনটা আসে সেই বডির পোর্শনের ওপর আমরা স্কিমিং টেকনিক ইউজ করি, অর্থাৎ আর্টিকেলগুলোকে বাদ দিয়ে, প্রেপোজিশনগুলোকে বাদ দিয়ে, আনইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোকে বাদ দিয়ে অ্যাকচুয়ালি সেই বডিটা কিসের ব্যাপারে বলতে চায় সেটা ইন্ট্রোডাকশন যেটার উপর পড়লাম তারপরে সেটা কি কিছু পজিটিভসের ব্যাপারে বলে, নাকি কিছু নেগেটিভসের ব্যাপারে বলে, কিছু অ্যাডভান্টেজেসের ব্যাপারে বলে, নাকি কিছু ডিসঅ্যাডভান্টেজেসের ব্যাপারে বলে, তো সেই সম্বন্ধে রিড করা, নাকি কোনো সাজেশন দিচ্ছে। তো এই জিনিসটা আমরা জাস্ট স্কিমিং টেকনিক এখানে ইউজ করি, লাইন বাই লাইন কোনোদিন আমরা পড়ি না। এইখানে দেখে নিই আমরা যে কোন কোন ওয়ার্ডসগুলো ইম্পর্টেন্ট, কোন কোন ওয়ার্ডসগুলো কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসটা খুব ইম্পর্টেন্ট। তোমার যে কোনো প্যাসেজ যখন তুমি বডি পড়ছো সেইখানে কিওয়ার্ডস আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট, যে বডিটা আমাকে কোন কিওয়ার্ডের দিকে ডাইরেকশন দিচ্ছে। ঠিক সেরকম ভাবে অন্যান্য বডি পার্টস গুলো পড়তে হয়। এবং সবার লাস্টে যে প্যারাগ্রাফটা দিয়ে আমাদের প্যাসেজটা এন্ড হচ্ছে সেটাকে আমরা বলি কনক্লুশন পার্ট, এবং কনক্লুশন পার্টটাকেও 2 থেকে 3 বার রিড করতে হয়।
তো একবার যখন পুরো প্যাসেজটা পড়া হয়ে গেল, তারপর নেক্সট আমরা মুভ করি প্যাসেজের কোশ্চেনে। এবং কোশ্চেনগুলো যাহা তোকে আমরা দেখতে পাই, তোমার আইডিয়া পুরো ক্লিয়ার হয়ে গেল, কারণ ইন্ট্রোডাক্টরি পার্টটা তুমি খুব ভালো করে পড়েছো, কনক্লুশনের পার্টটাও খুব ভালো করে পড়েছো, তুমি জানো প্যাসেজটা কি সম্বন্ধে বলতে চায়, এবং বডির পার্টগুলো তুমি স্কিমিং টেকনিক ইউজ করে পড়েছো, এবং তুমি খুব ইজিলি দেখতেই পাবে নিজে যে প্যাসেজের কোশ্চেনগুলো খুব ইজিলি বুঝতেও পারছো এবং সেই জিনিসগুলোকে খুব ইজিলি সলভও করতে পারছো। তো এইভাবে আমাদের প্যাসেজ সলভ করতে হয়, এবং এটাই ছিল আমার ইংলিশের স্ট্র্যাটেজি। সবার ফার্স্টে মিসলেনিয়াস পোর্শন অ্যাটেম্প্ট করা, অর্থাৎ ইজি সেকশন অ্যাটেম্প্ট করা, এবং সবার লাস্টে নন মিসলেনিয়াস পোর্শন অ্যাটেম্প্ট করা, অর্থাৎ ক্লজ টেস্টের প্যাসেজ অ্যাটেম্প্ট করা, এবং রিডিং কম্প্রিহেনশনের পোর্শন অ্যাটেম্প্ট করা। এবং এইটা গেল পুরোপুরি প্রিলিমসের এন্টায়ার স্ট্র্যাটেজি আইবিপিএস ক্লার্কের। এবং একদম এই সেম টু সেম ফরম্যাটে আমার মেন্সের স্ট্র্যাটেজি ছিল। মেন্সে আমাদের 4খানা সাবজেক্ট থাকে, অর্থাৎ রিজনিং থাকবে, ম্যাথস থাকবে, ইংলিশ থাকবে, এবং জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন থাকবে। রিজনিং পোর্শনের কথা যদি বলি, তো রিজনিং পোর্শনেও মেন্সকে আমি দুটো পার্টে ডিস্ট্রিবিউট করতাম, একটা মিসলেনিয়াস পোর্শন এবং একটা নন মিসলেনিয়াস পোর্শন। মিসলেনিয়াস পোর্শনের মধ্যে আমাদের কোডেড ইনইকুয়ালিটি পড়তো, কোডেড ডিস্টেন্স ডাইরেকশন পড়তো, কোডেড ব্লাড রিলেশন পড়তো, ইনপুট আউটপুটের কোশ্চেন পড়তো, ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং এর কোশ্চেন পড়তো, এবং তারই সাথে সাথে ইনস্ট্রাকশন বেসড মিসলেনিয়াস কোশ্চেন অথবা কন্ডিশনাল বেসড মিসলেনিয়াস কোশ্চেনের ক্যাটাগরি পড়তো। এবং এই জিনিসপত্রগুলো কি না কি এগুলো সব তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে জেনে যাবে যে মেন্সের পোর্শন একটু আলাদা হয় প্রিলিমসের পোর্শনের থেকে, কারণ মেন্সে আমাদের কনসেপ্টসের উপর বেশি ভালো করে ফোকাস করতে হয়। এখানে কোশ্চেন সিলেকশন ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, এবং কোশ্চেন সিলেকশন খুব ভালো করে তোমায় জানতে হবে, খুব ভালো করে তোমায় শিখতে হবে। প্রথমত এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে স্টাডি করতে হবে, এবং তারপরে যখনই তোমার সামনে কোনো পেপার ওপেন হবে সেখানে কোশ্চেনগুলোকে তোমায় ঠিকঠাকভাবে সিলেক্ট করতে হবে যে এই টাইপের কোশ্চেনগুলো আমি সবার আগে সলভ করব, এই মিসলেনিয়াস পোর্শনগুলোকে সবার আগে আমি সলভ করব। এবং তার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ যে কোনো কোশ্চেন সলভ করার জন্য আমাদের হাতে টাইম খুব কম থাকে। আজকে তুমি যে কোনো পেপার তুলে দেখে নিতে পারো, তুমি আইবিপিএস পিওর পেপার তোলো, আইবিপিএস ক্লার্কের তোলো, আরআরবি পিওর পেপার তোলো, আরআরবি ক্লার্ক তোলো, এসবিআই পিও তোলো, এসবিআই ক্লার্ক তোলো, আরবিআই অ্যাসিস্ট্যান্টের পেপার তোলো, যাই পেপার নিয়ে নাও না কেন, সেইখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং টাইমের মধ্যে কি করে সলভ করতে হয় সেই জিনিসটা সবার আগে তোমায় জানতে হবে, কারণ টাইমের মধ্যে তুমি অ্যাটেম্প্ট করতে পারবে, তবেই তো বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে, এবং তবেই তো তোমার গিয়ে কাট অফ ক্লিয়ার হবে। তো ন্যাচারালি টাইম আমাদেরকে সেভ করতে হয়, টাইম আমাদেরকে বাঁচাতে হয়, এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার মেথড অফ সলভিং, তার টেকনিক অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। এবার আসি রিজনিং এর নন মিসলেনিয়াস পোর্শন। তো রিজনিং এর নন মিসলেনিয়াস পোর্শন মেন্স লেভেলে 3 টাইপের হয়। একটা হলো ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন, একটা হলো পাজল সেকশন, এবং আরেকটা হলো ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন। এবার নন মিসলেনিয়াস পোর্শনের মধ্যে সবার ফার্স্টে আমি ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন সলভ করতাম। অর্থাৎ এই জিনিসটা তোমরাও মিলিয়ে দেখে নিতে পারবে যে স্টেটমেন্ট 1টা সাফিসিয়েন্ট কিনা, স্টেটমেন্ট 2টা সাফিসিয়েন্ট কিনা, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 মিলিয়ে সাফিসিয়েন্ট কিনা। তো এই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা ডেটা সাফিসিয়েন্সি ক্যাটাগরির মধ্যে ফেলি। তো ডেটা সাফিসিয়েন্সি যত কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলোকে আমি এক এক করে সলভ করতে থাকতাম এবং পরপর নিজের অ্যাটেম্প্ট বাড়াতে থাকতাম। এবং একবার যখন ডেটা সাফিসিয়েন্সি শেষ হয়ে গেল, তারপর নেক্সট আমি হাত দিতাম ক্রিটিক্যাল রিজনিং এর পোর্শনে। এবং ক্রিটিক্যাল রিজনিং খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ক্রিটিক্যাল রিজনিং এর পোর্শন এমন একটা পোর্শন যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা স্কিপ করে দেবে, এবং সেটার পেছনে একটা বিশাল বড় কারণ হচ্ছে যে তারা জানেই না যে ক্রিটিক্যাল রিজনিং কিভাবে সলভ করতে হয়। কিন্তু বন্ধুরা একটা কথা তোমাদের জানিয়ে দিই, ক্রিটিক্যাল রিজনিং যদি তোমরা ভালো করে বোঝো তাহলে ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন একদম সোজা হয়। মানে ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন মিসলেনিয়াস পোর্শনের থেকেও ইজি হয় যদি তোমরা প্রপার ওয়েতে বুঝতে পারো। তো যদি তোমরা প্রপার ওয়েতে এটা লজিকটা ধরতে পারো, যদি তোমরা প্রপার ওয়েতে রুলস গুলো বুঝতে পারো, যদি তোমরা ঠিকঠাক ওয়েতে গাইডেন্স নাও, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে যে ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন কিভাবে সলভ করতে হয় এবং ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন সবগুলো কি করে অ্যাটেম্প্ট করতে হয়। কারণ ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন বিভিন্ন ক্যাটাগরিতে থাকে। একটা স্টেটমেন্ট কনক্লুশনের পার্ট থাকে, স্টেটমেন্ট ইনফারেন্সের পার্ট আমরা ওটাকে বলি, একটা স্টেটমেন্ট আর্গুমেন্টের পার্ট থাকে, একটা স্টেটমেন্ট অ্যাজাম্পশনের পার্ট থাকে, একটা স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশনের পার্ট থাকে, একটা স্টেটমেন্ট অ্যাসারশন এন্ড রিজনের পার্ট থাকে, একটা স্টেটমেন্টের সাথে প্রপার ওয়ে অফ রিজনিং কি হবে অথবা কোর্স অফ ডিসিশন মেকিং কি হবে সেই পোর্শনগুলোও থাকে। তো এই জিনিসগুলোকে আমরা ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে ফেলি, এবং ক্রিটিক্যাল রিজনিং এর পোর্শন একবার যখন হয়ে যাবে তারপর নেক্সট আমি পাজল সেকশন অ্যাটেম্প্ট করতাম। এবার পাজল সেকশন মেন্স লেভেলে সবগুলো করা সম্ভব না,
কারণ অনেকগুলো পাজেল থাকে এবং বড় বড় লেভেলের পাজেল থাকে, তো আমাদেরকে খুঁজে খুঁজে ছোট ছোট পাজেলগুলোকে সলভ করতে হয়, যাতে আমরা ওই ছোট ছোট পাজেলগুলোতে সলভ করে নিজেদের টাইমটা বাঁচাতেও পারি এবং অ্যাটেম্পটও বাড়াতে পারি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো আমাদের একটাই সিম্পল টার্গেট যে অ্যাটেম্পট কি করে বাড়াতে হয় যাতে মার্কস আমরা তুলতে পারি, এবং অ্যাটেম্পট তুমি তখনই বাড়াতে পারবে যখন তুমি মিসলেনিয়াস পোর্শন খুব ভালো করে শিখবে, মিসলেনিয়াস পোর্শন খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে, এবং নন মিসলেনিয়াস পোর্শনের মধ্যে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন, ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন এবং পাজেল সেকশনের মধ্যে একটা কিংবা দুটো পাজেল প্রপার ওয়েতে সলভ করতে পারবে। কঠিন কঠিন পাজেল ধরার কোনো দরকার নেই, সহজ সহজ পাজেলই সলভ করো, যেগুলো একটু ট্রিকি পাজেল, একটু হালকা লেন্দি পাজেল, বিশাল হাইফাই লেভেলের পাজেল সলভ করার কোনো দরকার নেই। এবং এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা ভুল করে, তারা কঠিন কঠিন পাজেল সলভ করতে যায়, কঠিন কঠিন পাজেলে হাত দেয়। আরে এত কঠিন পাজেল তুমি পরীক্ষার সময় সলভ করতে পারবে না, আর যদি সলভ করতেও পারো ওখানে প্রচুর টাইম বেরিয়ে যাবে। তো সেই টাইমে সহজ কোশ্চেন সলভ করে বেরিয়ে যাবো আমি, সেইখানে আমি আমার নিজের অ্যাটেন্ড বাড়িয়ে নেব। তো বেকার বেকার কঠিন কঠিন পাজেল সলভ করার কোনো দরকার পড়ে না, এবং এই জিনিসটা সমস্ত কম্পিটিটিভ এক্সামে খাটে। প্রপার টেকনিক তো শেখো যে কোন জিনিসগুলো অ্যাটেন্ড করতে হয়, কোন জিনিস দিয়ে আমাদের অ্যাটেন্ড বাড়াতে হয়, তারপরে না তুমি অ্যাটেম্প্ট করবে। তো এইটা গেল পুরোপুরি রিজনিং সেকশন। অঙ্কের মেন্স লেভেলের কথা যদি বলি, তো অঙ্কের মেন্স লেভেলেও মিসলেনিয়াস পোর্শন থাকে এবং নন মিসলেনিয়াস পোর্শন থাকে। মিসলেনিয়াস পোর্শনের মধ্যে আমাদের কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 রিলেটেড কোশ্চেন থাকে, অর্থাৎ কোয়ান্টিটি কম্পারিজনের কোশ্চেন থাকে, এরিথমেটিকের কোশ্চেন থাকে, কিছু নাম্বার সিরিজের কোশ্চেন থাকে। তোমরা আইবিপিএস ক্লার্কের মেন্সের পরীক্ষায় কোয়াড্রেটিক ইকুয়েশনও দেখতে পারবে, সেইখানে সিম্পলিফিকেশনও দেখতে পারবে, কারণ এত ইজি পেপার হয় মেন্সের। তো এই সমস্ত পোর্শনগুলোকে আমরা মিসলেনিয়াস সেকশনের মধ্যে ফেলি, এবং নন মিসলেনিয়াস পোর্শনের মধ্যে আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের পোর্শন পড়ে। এবার ডেটা ইন্টারপ্রিটেশনের পোর্শনও খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ ম্যাক্সিমামটাই ডেটা ইন্টারপ্রিটেশনের পোর্শন কভার করবে ম্যাথামেটিক্স সেকশনে। এবার ডেটা ইন্টারপ্রিটেশন যদি তুমি ভালো করে না সলভ করতে পারো, কারণ সেখানে মেনসুরেশন বেসড ডিআই থাকবে, অ্যালজেব্রাইক বেসড ডিআই থাকবে, এরিথমেটিক বেসড ডিআই থাকবে। তো এই সমস্ত ডিআই গুলো তুমি তখনই ভালো করে বুঝতে পারবে যখন তোমার এরিথমেটিকের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। কারণ মেন্সের যে সমস্ত ডিআই গুলো আমাদের থাকে সেগুলো এন্টায়ারলি কনসেপ্টের উপর জিজ্ঞেস করে, কারণ ডিআই গুলো একটু লম্বা হয়। প্রিলিমসের ডিআই একদম ইজি হয়, দেখলেই চেনা যায় যে প্রিলিমসের ডিআইতে কি করতে হবে, কিন্তু মেন্সের ডিআই তুমি তখনই সলভ করতে পারবে যখন তার আগে এরিথমেটিকের কনসেপ্টগুলো তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। তবে তুমি সমস্ত ডিআই সলভ করতে পারবে, সমস্ত ডিআই এর উপর একটা প্রপার লজিক পাবে, না হলে বার করতে পারবে না। তো সেইখানে তুমি দেখবে পাই চার্টের উপর ডিআই থাকবে, এবং এখানে কম্বিনেশন বেস ডিআই তারা দেয়। কেসলারের সাথে তারা একটা পাই চার্ট দিয়ে দিল, কেসলারের সাথে তারা একটা বারগ্রাফ দিয়ে দিল, পাই চার্ট প্লাস বারগ্রাফ লাগিয়ে দিল, পাই চার্ট প্লাস লাইন ডিআই লাগিয়ে দিল। তো এই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা ডিআই সেকশনের মধ্যে ফেলি, এবং ডিআই সেকশনও একদম ইজি হয়। ডিআই সেকশন অ্যাটেম্প্ট করতেই হবে, কারণ ডিআই 4খানা দেবে তোমাদের আইবিপিএস ক্লার্কের মেন্সে। তো ন্যাচারালি ডিআই সেকশনের উপর তোমাকে স্ট্রেংথ বাড়াতেই হবে, এবং ডিআই সেকশনের উপর স্ট্রেংথ বাড়ানোর জন্য তার আগে এরিথমেটিকের উপর স্ট্রেংথ বাড়াতে হবে। যে স্টুডেন্ট এরিথমেটিক ভালো করে পড়বে না, যে স্টুডেন্ট এরিথমেটিক ভালো করে জানে না, সে জীবনেও কোনোদিনও মেন্স লেভেলের সমস্ত ডিআই সলভ করতে পারবে না। কারণ মেন্স লেভেলের ডিআই সলভ করার জন্য এরিথমেটিকের কমপ্লিট কনসেপ্ট রাখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এইটা গেল আমাদের ম্যাথসের পোর্শন। ইংলিশের পোর্শনের কথা যদি বলি, তো ইংলিশের প্রিলিমসের যা পোর্শন আমাদের থাকে, মেন্সে আমাদের ওভারঅল সেমই থাকে, শুধু কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা থাকে। হয়তো প্রিলিমসে তুমি একটা প্যাসেজ পাবে, মেন্সে সেখানেই তোমার 3টে প্যাসেজ থাকবে। প্রিলিমসে হয়তো তুমি সিঙ্গেল লাইন ফিলার্স পাবে, মেন্সে তুমি ডবল লাইন ফিলার্স পাবে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে 2খানা ব্ল্যাঙ্ক থাকবে, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে ফিল আপ করতে হবে যে এই 2খানা ব্ল্যাঙ্কে প্রপার ওয়ার্ডস কি বসতে চলেছে। তো সেই জিনিসটা আমরা এলিমিনেশন প্রসেসে সলভ করে দিই খুব ইজিলি, যে এই ওয়ার্ডটাকে যদি এখানে সেট করি তাহলে এটা খাটছে কি খাটছে না, টু এর পরে V1 লাগছে কি লাগছে না, হ্যাজের পরে V3 লাগছে কি লাগছে না, হ্যাভের পরে V3 লাগছে কি লাগছে না, হ্যাডের পরে V3 লাগছে কি লাগছে না। তো এই সমস্ত জিনিসগুলোতে প্রপার ওয়েতে লজিক লাগিয়ে লাগিয়ে আমরা সলভ করি, যেগুলো একদম ইজি হয়। এবং তারপরে ক্লজ টেস্টের যে প্যাসেজটা যেটা আমাদের প্রিলিমসে আসে, সেটা মেন্সেও তোমাদেরকে দেবে, কিন্তু সেটা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের পোর্শনের মধ্যেও দিতে পারে, অথবা আরসির মধ্যেও দিতে পারে। তো এইরকম কম্বিনেশন, ডিফারেন্ট টাইপসের কম্বিনেশন তারা ছাড়তে পারে যখন ইংলিশের পোর্শন তোমরা অ্যাটেম্প্ট করছো, কিন্তু একদম ইজি হয়, এবং ইংলিশ তোমরা পুরো অ্যাটেম্প্ট করতে পারবে। আইবিপিএস ক্লার্কের মেন্সের পরীক্ষায় রিজনিং পুরো পেপার অ্যাটেম্প্ট করতে পারবে না, ম্যাথসের পুরো পেপার অ্যাটেম্প্ট করতে পারবে না, কিন্তু ইংলিশের পুরো পেপার তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে যদি তোমাদের রিডিং ক্যাপাবিলিটি, যদি তোমাদের রিডিং হ্যাবিট ফাস্ট থাকে, যদি তোমরা তাড়াতাড়ি রিড করতে পারো, তাড়াতাড়ি সলভ করতে পারো, তাহলে ইংলিশের পুরো পেপার তোমরা সলভ করতে পারবে। এই জিনিসটাও তোমাদেরকে জানিয়ে দিই, যেটা অন্য কোনো পোর্শনে তুমি সলভ করতে পারবে না। তো ইংলিশে এমন একটা সেকশন যেটা মেন্স লেভেলে আমরা পুরো পেপার অ্যাটেম্প্ট করতে পারি, এবং আমি নিজেও ইংলিশের পুরো পেপারই অ্যাটেম্প্ট করেছিলাম আইবিপিএস ক্লার্কের মেন্সের পরীক্ষায়। এবং একবার যখন ইংলিশের পোর্শন আমাদের শেষ হয়ে গেল, তারপর নেক্সট আমাদের আছে জিকের পোর্শন। এবার জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন আমাদের জিজ্ঞেস করে, মেনলি আমাদের 90% কারেন্ট অ্যাফেয়ার্সই থাকে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে রেডি করতে হবে তোমাকে, লাস্ট 3 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে তোমায় পড়তে হবে, এবং তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সোর্স হচ্ছে অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট। আমি নিজেও অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট থেকেই পড়েছিলাম। অ্যাফেয়ার্স ক্লাউডের প্রত্যেকটা নিউজ, মানে যে তারিখে তোমার মেন্সের পরীক্ষা হতে চলেছে অথবা যে মাসে তোমার মেন্সের পরীক্ষা হতে চলেছে, তার আগের লাস্ট 3 মান্থসের
পুরো কারেন্ট অ্যাফেয়ার্স হুবহু একদম ফার্স্ট ডে থেকে শুরু করে লাস্ট ডে অবধি তোমাকে পড়ে যেতে হবে। একটা কারেন্ট অ্যাফেয়ার্সও বাদ দিলে চলবে না, কারণ প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। তো লাস্টে 3 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলে অনেক কোশ্চেন কমন পাবে, কারণ জিকে সেকশনটা একটু আনপ্রেডিক্টেবল হয়। এমন না যে লাস্ট 3 মান্থসের থেকেই সব কোশ্চেন আসবে, কিন্তু মেজরিটি কোশ্চেন আমাদের লাস্ট 3 মান্থস থেকেই আসে। এবার আমরা সেইটাকেই খেলবো, সেইটাকেই টার্গেট করব যেখানে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা পাই। আজকে যদি আমাকে 6 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে এবং সেখান থেকে যদি আমাকে একটা কিংবা দুটো কিংবা 3টে কোশ্চেন যদি জিজ্ঞেস করে, অন্যদিকে লাস্ট 3 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি আমাকে 20টা কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে কোনটায় আমি টাইম বেশি দেবো? ন্যাচারালি লাস্ট 3 মান্থসের টাইম বেশি দেবো। আমার লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের দরকার নেই পড়ার, একটা দুটো কোশ্চেন আমার মিস যায় যাক না, কিন্তু লাস্ট 3 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি সব কমন পাবো। তো এইরকম ভাবে পড়া শেখো যেখানে তুমি যে ইনপুটটা দিচ্ছ এবং তুমি যে আউটপুটটা দিচ্ছ সেটা যাতে ভালো থাকে, অর্থাৎ আউটপুটের যে কোয়ান্টিটিটা সেটা যাতে বেশি থাকে। তুমি ইনপুট কম দিচ্ছ কিন্তু আউটপুট বেশি পাচ্ছ, তবে তুমি বুঝবে তুমি ঠিকঠাক ওয়েতে যাচ্ছ। কিন্তু তুমি ইনপুট বিশাল দিচ্ছ কিন্তু আউটপুট কম পাচ্ছ, তার মানে সেটা ঠিকঠাক ওয়েতে তুমি যাচ্ছ না। এইরকম ভাবে স্মার্টলি আমাদেরকে খেলতে হয় যখনই আমরা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করি। এবং এইটাই ছিল আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তো আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম, কিছুটা ক্লিয়ার করতে পারলাম তোমাদের ডাউট। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।